আই হোপ। আমরা এখন একটু দেখবো যে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, দ্যাট ইজ কম্পোনেন্ট অফ সেন্টেন্স। অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম কনসেপ্ট অর্ড এন্ড সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স বাক্য এবং অর্ড হচ্ছে একটি, সরি, সেন্টেন্স বাক্য এন্ড অর্ড হচ্ছে একটি শব্দ। শব্দ থেকে কিভাবে একটি বাক্য গঠিত হয় আমরা সেই বিষয়টা দেখেছিলাম। আজকে আমরা দেখবো চ্যাপ্টার 4, অর্থাৎ লেসন 4, কম্পোনেন্টস অফ সেন্টেন্স, বাক্যের উপাদান, কিভাবে বাক্যের উপাদান গঠিত হয়। মিষ্টি তৈরি করতে গেলে যেমন চিনি, দুধ বা অন্যান্য কম্পোনেন্ট প্রয়োজন হয়, তরকারি রান্না করতে গেলে যেমন সবজি, মাছ, পানি ইত্যাদি প্রয়োজন হয়, আমাদের এখানে বাক্য গঠন করতে গেলেও কিন্তু আমাদের বাক্যের কিছু উপাদান প্রয়োজন হয়। সেই উপাদানগুলো আমরা একটু দেখবো। কম্পোনেন্ট অফ সেন্টেন্স, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ। কম্পোনেন্ট অফ সেন্টেন্স, বাক্যের উপাদান, এই লেসনটিতে আমরা বাক্যের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। উপাদান বলতে এখানে আমরা যে কোনো বাক্য তৈরি করতে যে স্ট্রাকচার বা গঠন কাঠামো ব্যবহার করি সেগুলোর ভিন্ন ভিন্ন নাম থাকে। আমাদের এগুলো জানা খুবই প্রয়োজন। এগুলো জানতে পারলে খুব সহজে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো এবং তার সুস্পষ্ট অর্থ দিতে পারবো। তাছাড়া কিভাবে যে কোনো সেন্টেন্সকে ছোট বড় করা যায় সেগুলো আমরা বুঝতে পারবো। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। আমরা কিন্তু প্রত্যেকে চাই যে বাক্যটাকে কিভাবে বড় করা যায়, বাক্যটাকে কিভাবে ছোট করা যায়, কিন্তু আমরা সেই ছোট বড় কিভাবে করব এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি না। আমরা এই জায়গাটা খুব ভালো করে দেখবো যে কিভাবে একটা বাক্যকে বড় করা যায়। যেমন আমি যদি বলি, আমি তাকে একটি গোলাপ ফুল দিয়েছিলাম, আমি তাকে একটি গোলাপ ফুল দিয়েছিলাম, এই বাক্যটা, আমি তাকে গোলাপ ফুল দিয়েছিলাম, এটাকে বড় করা যায় একটু চেষ্টা করলে। কিভাবে? আমি তাকে গোলাপ ফুল দিয়েছিলাম গতকাল, এই বাক্যটাকে আরো একটু বড় করা যায় কিভাবে? আমি তাকে একটি গোলাপ ফুল দিয়েছিলাম গতকাল বিকেল বেলায়, এটা আরো বড় করা যায়। আমি তাকে একটি গোলাপ ফুল দিয়েছিলাম গতকাল বিকেল বেলায় পার্কে। দেখেন এখানে আমি এটাকে বলে অ্যাডভার্বিয়ালস। আপনি আস্তে আস্তে জানতে পারবেন যে কিভাবে একটি ছোট ইংলিশ বাক্যকে আমরা বড় করতে পারি। তো এটা তো আমি বাংলায় বললাম যে তাকে একটি গোলাপ ফুল দিয়েছিলাম, এটা ইংলিশে করা যায়। এটাকে বলা হয় অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ অ্যাডভার্ব ব্যবহার করে আমরা বাক্যটাকে অনেক বড় করতে পারি। সেই বিষয়টা আমরা এখানে একটু দেখবো। আমরা জানি যে আমাদের যে কোনো একটি সেন্টেন্সের গঠন কাঠামো হচ্ছে কিভাবে, সাবজেক্ট কাকে বলে এবং কিভাবে তৈরি হয়। এই জায়গাটা আমরা খুব ভালো করে দেখবো যে সাবজেক্ট কাকে বলে এবং সাবজেক্ট কিভাবে তৈরি হয়। এরপর রয়েছে যেটাকে বলা হয় হার্টবিট অফ এ সেন্টেন্স। হার্টবিট অফ এ সেন্টেন্স, অর্থাৎ কোন জিনিসটা, ভার্ব কাকে বলে এবং কিভাবে ভার্বকে আইডেন্টিফাই করা যায়। আমরা প্রথমে সাবজেক্ট দেন ভার্ব সম্পর্কে জানবো, তারপর ভার্বকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। এরপর দেখবো দেখবো অবজেক্ট কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয়। অবজেক্ট কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয়। কমপ্লিমেন্ট কাকে বলে এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয়। কমপ্লিমেন্টও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই বিষয়গুলো কিন্তু অনেকেই বুঝি আবার অনেকে বুঝি না। তো যারা আমরা বুঝি না আমাদের কিন্তু এই বাক্যগুলো আমাদের ইংলিশে কথা বলতে গেলে অনেক কঠিন হয়ে যায়। সেই কঠিন জায়গাটা আমরা যদি আমাদের আইডেন্টিফাই করতে পারি যে আমাদের সমস্যা এটা, তাহলে আমরা সমাধানটাও খুঁজে বের করতে পারবো। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদেরকে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। এক হচ্ছে কমপ্লিমেন্ট, সরি, প্রথমে সাবজেক্ট দেন ভার্ব, তারপর 3 নম্বরে রয়েছে অবজেক্ট কাকে বলে এবং কিভাবে অবজেক্ট খুঁজে বের করতে পারি, কমপ্লিমেন্ট কাকে বলে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, অ্যাডভার্বিয়ালস কাকে বলে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এই সমস্ত গুলোই হচ্ছে মূলত সেন্টেন্স কম্পোনেন্ট। এই জায়গাটা একটু দেখেন, এইগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান। ওই যে বলেছি একটা মিষ্টি তৈরি করতে গেলে, তরকারি রান্না করতে গেলে, একটা বাড়ি তৈরি করতে গেলে বিভিন্ন রকমের উপাদানের প্রয়োজন হয়। তো এগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট। কি কি বললাম? এক হচ্ছে সাবজেক্ট, দুই হচ্ছে ভার্ব, তিন হচ্ছে অবজেক্ট, চার হচ্ছে কমপ্লিমেন্ট, পাঁচ হচ্ছে অ্যাডভার্বিয়ালস। এইগুলো কিন্তু একটা বাক্যের উপাদান। যেমন আমরা এখানে পার্টস অফ স্পিচ শিখেছি না বা শিখবো, এই পার্টস অফ স্পিচের মতো। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বাক্যে, যেমন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এই জায়গাটা যখন আমি বললাম যে আমি ভাত খাই, তখন এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর ইট এটা হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ আমি ভাত খাই। তো দেখেন এখানে একটা বাক্যে তিনটা জিনিস আমি পেয়েছি। একটা পেয়েছি সাবজেক্ট, একটা পেয়েছি ভার্ব, একটা পেয়েছি অবজেক্ট। তো এইখানে আমি আপনাকে প্রথমেই যে উদাহরণটা দিয়েছিলাম, আমি তাকে গতকাল সন্ধ্যায় পার্কে একটি গোলাপ ফুল দিয়েছিলাম, এই এই বাক্যটাকে আমি কিভাবে বড় করলাম, এই 5 নাম্বারটা আপনি একটু খেয়াল করবেন। এই 5 নাম্বারে আমি যে অ্যাডভার্বিয়ালস এর কথা বলেছি, সেই অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে ওই বাক্যটাকে আমি বড় করেছি। ওই যে কোথায় দিয়েছিলাম, পার্কে, ওটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ওটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস, মানে জায়গা যুক্ত অ্যাডভার্ব। জায়গা, কোন জায়গা বুঝালে এটাকে অ্যাডভার্ব।
যদি বলা হয় আমি স্কুলে যাই, আমি যদি স্কুল আমি বলি আমি স্কুলে যাই, তো ওই স্কুলের নিচে দাগ দেওয়া থাকলো। আমরা ব্যাকরণে আপনি নিশ্চয়ই পড়েছিলেন কারক, যেমন এখানে কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। তো এই যে আমি স্কুলে যাই, এই স্কুলের নিচে দাগ দেওয়া থাকবে লাল কালি দিয়ে। এই স্কুলে কোন কারণ? কারক, এটা হচ্ছে অধিকরণ কারক। এটাকে বলা হচ্ছে স্থান অধিকরণ। মানে অধিকরণ মানে হচ্ছে জায়গা। বাংলার সঙ্গে আমাদের ইংরেজিটাও শিখতে হবে এবং ইংরেজির সঙ্গে বাংলা শিখতে হবে। তো তাহলে কি হবে, আমাদের ব্রেনে, আমাদের মাথায় এই শেখাটা দীর্ঘদিন থাকবে। এটা পরবর্তীতে আপনি কাউকে বোঝাতে পারবেন। তো এটাকে অ্যাডভার্বিয়ালস বলে। এই অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে আমরা কিন্তু বাক্যকে বড় করব। এখন আমরা প্রথমে চলে আসি সাবজেক্ট। SUBJECT, সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কি? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। অর্থাৎ বাড়ির যেমন কর্তা থাকে, আপনার বাড়িতে নিশ্চয়ই আব্বু বা আম্মু বেঁচে আছে, বাড়িতে যে কোনো একজন কর্তা থাকে, একটা বাক্যেও কিন্তু কর্তা থাকে। এই কর্তা হচ্ছে ওই মানে ওই সেন্টেন্সের মালিক, ওই সেন্টেন্সের মালিক। যেমন আমি খুলনা শহরে একটি বাড়ি করেছি, 5 তলা বাড়ি। সে আপনি ধরেন আমি একটা বাড়ি করেছি, ওই বাড়ির মালিক কিন্তু ওই বাড়ির সামনে কিন্তু আমার নাম লেখা থাকবে। যে ওইখানে লেখা থাকবে শান্তি নীড়, বা আমি যে কোনো লিখলাম SK নীড়, বা যে কোনো একটা লিখলাম যে শান্তি নিকেতন, যে কোনো একটা বাড়ির নাম লিখলাম, নিচে লিখলাম স্বত্বাধিকারী, আমার নাম লিখলাম। তো এখানে প্রত্যেকটা বাক্যের একজন মালিক থাকে, এই মালিককে বলা হয় সাবজেক্ট। যেমন সে সুন্দর গান গায়, সে খুব সুন্দর গান গায়, এখানে গানটা গায় কে? সে। অথবা আমি যদি আরো একটু সহজ করে বুঝাই, এখানে আমি যদি বলি যে করিম খুব সুন্দর ফুটবল খেলে, ওই খেলা কাজটা কে সম্পন্ন করে? করিম। তো এই করিম হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট। তাই এখানে কি বলছে? প্রতিটি বাক্যেই ভার্ব বা ক্রিয়াপদ থাকে, যা দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। কিন্তু কর্তৃত্ব শূন্য বা একা কোনো কাজ করা হয় না, কর্তৃত্ব শূন্য কোনো কাজ হয় না। একটা বাড়ি তৈরি করতে গেলে বাড়ির অবশ্যই একজন মালিক থাকা দরকার। বাড়িটা তৈরি করবে রাজমিস্ত্রি, কিন্তু বাড়ির টাকা ডোনেট করা বা বাড়ির সবকিছু কিন্তু একজন মালিক করবে। তো এইটাকে বলা হচ্ছে কর্তৃত্ব, কর্তা। অবশ্যই বাক্যে একটা কর্তা থাকতে হবে। সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়। কাকে বোঝায়? ওই যে ওই কাজটা সম্পন্ন করবে। যেমন করিম খুব সুন্দর ফুটবল খেলে, কে ফুটবল খেলে? করিম। ভার্বের উপর প্রভাব থাকে, ভার্বের উপর প্রভাব থাকে। সুতরাং সাবজেক্ট বা কর্তা বলতে বোঝায় 1 নম্বরে দেখেন যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে। আর 2 নম্বরে রয়েছে যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজি করার ক্ষেত্রে বাক্যের সারমর্মের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। আবার একটু দেখি, যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ববামের শব্দ, সর্ববামে। অর্থাৎ যেমন এখানে বললাম করিম প্লেস ফুটবল ভেরি ওয়েল, তো একেবারে বাম পার্শ্বে বা একেবারে প্রথমে কি রয়েছে? করিম শব্দটির নাম রয়েছে। তো এখানে করিম হচ্ছে সাবজেক্ট বা কর্তা। তাই বলছে যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ববামের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। মনে রাখবেন, ইংরেজির ক্ষেত্রে সর্ববাম পার্শ্বে, বাম পার্শ্বে মানে কি? একেবারে শুরুতেই, একটা বাক্যের শুরুতেই যা কিছু লেখা থাকবে ওইটাই হচ্ছে সাবজেক্ট। এর থেকে সহজ সূত্র আর হবে না। সাবজেক্ট বাছাই করার জন্য, সাবজেক্ট নির্বাচন করার জন্য সব থেকে সহজ কথা হচ্ছে ইংলিশ সেন্টেন্সের একেবারে প্রথমে যা কিছু থাকবে ওইটাই হচ্ছে। আমি এই পর্যন্ত যা কিছু বললাম আপনি বুঝতে পেরেছেন? দেখবেন কথাগুলো আপনার কাছে খুব ইজি মনে হবে। আর এই পিডিএফটা আপনাকে আজকে থেকেই দিয়ে দিব, আমার হয়তো একদিন মিসিং হয়েছে, এর জন্য সরি। আমি পিডিএফ গুলো আপনি একটু শুনবেন বা দেখবেন, দেখবেন আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো এখানে কি বলছে? 3 নম্বরে বলছে সিম্পল সাবজেক্ট এবং মডিফায়ার বা অতিরিক্ত তথ্য প্রদানকারী বা শব্দগুচ্ছ হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্ট। এখানে আমরা একটু দেখি, সিম্পল সাবজেক্ট এবং এর মডিফায়ার বা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দগুচ্ছ কমপ্লিমেন্ট সাবজেক্ট। অর্থাৎ অতিরিক্ত যে তথ্য দেয় এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্ট। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক। যেমন আমরা খাবার খাই, কিন্তু খাবারের সঙ্গে আমরা পুষ্টিকর কিছু খাবারও খাই, যেটাকে সম্পূরক বলে। মানে সমভাবে পূরণ করবে, এটাকে বলা হচ্ছে সম্পূরক। এই জায়গাটা আমরা একটু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল কেমন? আমরা শুধুমাত্র সাবজেক্টটা দেখবো প্রত্যেকটা বাক্যে। কিভাবে দেখবো দেখেন, রুমা ইজ ডুইং হোমওয়ার্ক, রুমা ইজ ডুইং হোমওয়ার্ক, অর্থাৎ রুমা তার বাড়ির কাজ করিতেছে। এখানে সর্ববামে, সর্ববাম পাশে কি রয়েছে? রুমা। সর্ববাম পাশে কি আছে? রুমা। তাহলে এই রুমাটাই হচ্ছে আমার সাবজেক্ট। আমার সংজ্ঞার ভিতরে কি বলেছিল? আপনার নিশ্চয়ই মনে আছে, সংজ্ঞার ভিতরে এখানে বলা ছিল, এই জায়গাটা একটু দেখেন। এই যে বলছে 2 নম্বরে, এই যে 2 দাগে কি বলছে, এই 2 দাগটা একটু আমরা ফলো করি। এই 2 দাগে বলেছে কি, যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ
সাবজেক্ট। ধন্যবাদ, আপনি ক্লিয়ার করতে পেরেছেন। তাহলে ইংরেজির ক্ষেত্রে সর্ববামের যে শব্দ বা শব্দগুচ্ছ, অর্থাৎ একটাও থাকতে পারে, অনেকগুলো শব্দ থাকতে পারে, এইগুলাকে বলা হচ্ছে সাবজেক্ট। এগুলাকে কি বলা হয় বলেন তো? সাবজেক্ট। দেখেন, সিম্পল সাবজেক্ট এবং এর মডিফায়ার বা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দগুচ্ছ কমপ্লিমেন্ট সাবজেক্ট। আমরা এখানে আরেকটু দেখে আসি। করিম হ্যাজ পাস্ট হিজ এইচএসসি এক্সাম। করিম সে তার এসএসসি পরীক্ষায় পাশ করেছে। এখানে সর্ববামে কি আছে? করিম। তো এই করিমটা হচ্ছে সাবজেক্ট। আমরা এখন কি শিখতেছি বলেন তো? আমরা শিখতেছি সাবজেক্ট। আমরা সাবজেক্ট খুঁজে বের করা দেখতেছি। আমরা আরো একটু দেখি। আমরা একটা বড় সাবজেক্ট দেখে আসি। যেমন এই বাক্যটা আপনি লক্ষ্য করেন। এখানে বলছে যে দি ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি। দি ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি, অর্থাৎ আমটি খুব সুস্বাদু। আমটি খুব সুস্বাদু। তো এইখানে সাবজেক্ট কিন্তু দি না, বা শুধু ম্যাঙ্গো না, এখানে সাবজেক্ট টোটাল এইটুক, দি ম্যাঙ্গো। এতক্ষণ আমরা দেখেছি একটা সাবজেক্ট, এখানে আমরা দুইটো শব্দ নিয়ে একটা সাবজেক্ট হচ্ছে দা ম্যাঙ্গো। দা ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি, অর্থাৎ এখানে এই দা ম্যাঙ্গোটা কিন্তু সাবজেক্ট। দেখেন, আমরা যেমন ডাক্তার যখন আমাদের দেহ অপারেশন করে, সিজার মানে সার্জারি করে, আমাদের প্রত্যেকটা অঙ্গ কিন্তু আলাদা করে ফেলে। এর ভিতরে রক্ত আছে, পেশি আছে, মাংস আছে, বিভিন্ন পালস আছে, ধমনী আছে, শিরা আছে, উপশিরা আছে। আমরাও ঠিক তদ্রূপ। একটা মোটর বাইক যখন খোলা হয় গ্যারেজে, দেখবেন অনেকগুলো পার্টস হয়। তো বাক্যের ভিতরেও কিন্তু অনেকগুলো পার্টস আছে। এখন আমরা কোন পার্টস নিয়ে কাজ করতেছি? আমরা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, শুধুমাত্র সাবজেক্ট। ডাক্তার দেখবেন কেউ নিউরোলজির ডাক্তার, কেউ রয়েছে ব্রেন স্পেশালিস্ট, কেউ রয়েছে গ্যাস্ট্রোলজি, কেউ রয়েছে লিভার বিশেষজ্ঞ। তো এখানে কিন্তু আমরা এখন শুধু ভার্ব খুঁজে, সরি, সাবজেক্ট খুঁজে বের করতেছি। একটা বাক্যে সাবজেক্ট কোথায় থাকে, কিভাবে লুকানো থাকে, কিভাবে এটাকে আমরা ফাইন্ড আউট করবো। আচ্ছা, পরের বাক্যে আমরা চলে আসি। পরের বাক্যে কারণ নাম কিন্তু এখানে নাই, এখানে একটা প্রোনাউন রয়েছে। এখানে হি রয়েছে। কি আছে বলেন তো? হি। তো হি ইটস হি ইটস রাইস। হ্যাঁ, সে ভাত খায়। তো এই খাওয়া কাজটা কে সম্পন্ন করতেছে? হি। খাওয়া কাজটা কে সম্পন্ন করে? হি। তো এই হিটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। দেখেন, আমি চারটে পাঁচটা বাক্য আপনাকে ভেঙে ভেঙে বুঝাই দিলাম। এই চারটা পাঁচটা বাক্যের ভিতরে আশা করি আপনি সাবজেক্ট বের করা শিখে গেছেন। অর্থাৎ এখানে আমার খুব সহজ একটা সূত্র আছে। সূত্রটা কি? এক নম্বরে বলছে যে ক্রিয়াটা সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। আর দুই নম্বরে বলছে যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয় এবং ইংরেজি করার ক্ষেত্রে বাক্যের সর্ব বাম পার্শ্বের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। কখনো একটা শব্দ হতে পারে, দেখেন, করিম হ্যাজ পাসড হিজ এইচএসসি এক্সামিনেশন, এখানে করিম হচ্ছে সাবজেক্ট, শুধুমাত্র একটি শব্দ নিয়ে সাবজেক্ট গঠিত হয়েছে। আবার কখনো একের অধিক নিয়েও সাবজেক্ট গঠিত হয়। কিভাবে হয়? যেমন দি ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি, এখানে দি ম্যাঙ্গো কিন্তু দুইটা সাবজেক্ট নিয়ে, দুইটা ওয়ার্ড নিয়ে সাবজেক্ট হয়েছে। তো আশা করি সাবজেক্ট সম্পর্কে আপনার যে ধারণা ছিল বা যে ভুল মানে যে সমস্যা ছিল, সেটি সমাধান হয়ে গেছে। সাবজেক্টের পরে আমরা কথা বলবো অবজেক্ট নিয়ে। কি নিয়ে কথা বলবো বলেন? অবজেক্ট। আশা করি এইভাবে দেখালে আপনি প্রত্যেকটা বিষয় পারবেন। আপনার ইংলিশ সম্পর্কে যত ল্যাকিংস ছিল, যত সমস্যা ছিল, আপনার সব সমস্যা। সাবজেক্টের পরে আমরা আসতেছি অবজেক্ট নিয়ে। আমরা কিন্তু একটা সাইকেল বা একটা মোটর সাইকেল গ্যারেজে কিন্তু এক এক করে খুলে ফেলতেছি। খুলে কিন্তু আমরা আবার জোড়া লাগাবো, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচের আলোচ্য বিষয়। তো আমরা এখন দেখব অবজেক্ট বা কর্ম কাকে বলে। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে, এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি সূক্ষ্মভাবে আপনাকে বুঝতে হবে। এখানে আমি একটা কথা বলেছি, কি বলেছি? সাধারণত কোনো সেন্টেন্স, সেন্টেন্স মানে কি? বাক্য। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাকে কি বলে বলেন তো? অবজেক্ট বলে। আমি বাক্যটা আবার একটু বলি। সাধারণত কোনো বাক্যকে আমি প্রশ্ন করব কি দ্বারা, প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা। এই জায়গায় হট অথবা হুম দ্বারা আমি প্রশ্ন করব। হট অথবা আমি হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাকে অবজেক্ট বলবে। তাকে কি বলবে বলেন তো? অবজেক্ট বলবে। অবজেক্ট বলবে। খুব সহজ কিন্তু। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। অবজেক্টের মানে হচ্ছে কর্ম। আমি এখানে একটু দেখে আসি। যেমন আমি কিন্তু কাকে প্রশ্ন করব? সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করব। দুইটা বিষয় মনে রাখবেন। আমি কাকে প্রশ্ন করব? ভার্বকে। আমি কি দ্বারা প্রশ্ন হ্যাঁ, আমি কি দ্বারা প্রশ্ন করব? প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। তো এখানে একটা বাক্য আছে, হি গেভ মি এ পেন। এই বাক্যটা একটু দেখেন। এখানে একটা বাক্য আছে, হি গেভ মি আ পেন। সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যের ভার্ব আছে গেভ। এই বাক্যের ভার্বটা কি আছে বলেন তো? গেভ। দেখেন, এই বাক্যের ভার্ব আছে হচ্ছে গেভ। তো এই গেভ ভার্বকে আমি প্রশ্ন করব যে সে আমাকে কি দিয়েছিল? কলম দিয়েছিল। দেখেন, আমার উত্তর পেয়ে গেছি কলম। তো এই বাক্যের অবজেক্ট বা কর্ম হচ্ছে কলম। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল? কলম দিয়েছিল। সে আমাকে কি দিয়েছিল?
কলম দিয়েছিল। দেখেন আমি ভার্বকে প্রশ্ন করলাম কি বা কাকে দ্বারা। তাই আপনি মনে রাখবেন, কোন সেন্টেন্স বা বাক্যের ভিতরে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি বা কাকে দ্বারা, যে উত্তর আসবে ওইটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। কি বুঝতে পেরেছেন? দেখেন বিষয়টা কত সহজ হয়ে গেল। আমরা একটু আগে শিখেছি সাবজেক্ট, এখন আমরা শিখে ফেলেছি মাত্র 2 মিনিটের ভিতরে অবজেক্ট। এইবার আমরা নিচে, অবজেক্ট, এবার আমরা একটু নিচে আসি। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ। এই গেভ শব্দটিকে হট অ্যান্ড হোম দ্বারা প্রশ্ন করে দুইটির উত্তর পাওয়া যাচ্ছে। এই গেভ নামক, এখানে কি বলছে, এখানে বলছে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ। এই গেভ শব্দটিকে হট এবং হোম দ্বারা প্রশ্ন করে দুইটি উত্তর পাওয়া যাচ্ছে। যদি বলি কি দিয়েছিল, অ্যান্সার হবে পেন। যদি বলে কাকে দিয়েছিল, মি মানে আমাকে। তার মানে এই বাক্যে কিন্তু দুইটা অবজেক্ট আছে, এটা একটু খেয়াল করতে হবে। আমি যে বাক্যটা বললাম, এই বাক্যে দুইটা অবজেক্ট আছে। দেখেন আমি এই গেভ নামক যে ভার্বটা, এই ভার্বটাকে প্রশ্ন করেছি, সে কি দিয়েছিল, কলম দিয়েছিল। আবার এখানে যে হুম, এখানে কি বা কাকে দ্বারা, আমি যদি কাকে প্রশ্ন করি, এই ভার্বকে, গেভকে যদি আমি প্রশ্ন করি কাকে দিয়েছিল, উত্তর আসবে আমাকে। মি মানে হচ্ছে আমাকে, মি মানে আমাকে। তো এই বাক্যে কিন্তু দুইটা, আমাকে, হ্যাঁ, এই বাক্যে দুইটা অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট আছে? দুইটা। কোন কোন বাক্যে দুইটা অবজেক্ট থাকে, আবার কোন কোন বাক্যে একটা অবজেক্ট থাকে। যেমন যদি বলি রনি ভাত খায়, এখানে আমি খাওয়াকে প্রশ্ন করব, ভাতকে প্রশ্ন করব, কি খায়, ভাত খায়। এই বাক্যে কিন্তু একটি মাত্র অবজেক্ট আছে, সেটি হচ্ছে ভাত। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখানে শিখলাম যে সাধারণত কোন সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। তাকে অবজেক্ট বা কর্ম বলে। তো এই ভার্বকে আমরা প্রশ্ন করেছি যে সে কি দিয়েছিল, কলম দিয়েছিল। সে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। অর্থাৎ কলম, কলম এবং মি মানে হচ্ছে আমাকে, এটা কিন্তু ভার্ব। এই দুটোই কিন্তু অবজেক্ট, সরি, অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা কি শিখলাম? আমরা সাবজেক্ট বা কর্তা আইডেন্টিফাই করা শিখে গেছি, আর অবজেক্ট বা কর্ম আইডেন্টিফাই করা শিখে গেছি। এখন আমরা শিখব অবজেক্ট আরো দুই প্রকার। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, মানে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট। আরেকটা রয়েছে ডিরেক্ট অবজেক্ট, যেটাকে বলে বস্তুবাচক অবজেক্ট। অবজেক্ট কখনো কখনো ব্যক্তিও হইতে পারে, আবার অবজেক্ট কখনো কখনো বস্তুও হইতে পারে। এখন কিভাবে এই বিষয়গুলো হয় আমরা সেটা একটু দেখবো। এখানে দেখেন উপরের বাক্যে মি রয়েছে, যেমন এই যে হি গেভ মি আ পেন, এখানে মি আছে। উপরের বাক্যে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি, ডিরেক্ট মানে সরাসরি। অর্থাৎ এখানে আমরা আমরা জানবো যে ব্যক্তিবাচক যদি অবজেক্ট হয় সেটাকে আমরা ইনডিরেক্ট বলবো, আর যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাকে ডিরেক্ট বলবো, ডাইরেক্ট অবজেক্ট বলবো। থ্যাংক ইউ। এখানে আমি আপনি দেখেন, যেমন এখানে লিখলাম আমি সুমন, SUMO, SUMON, সুমন, EAPS, সুমন ইটস, তারপর দেখলাম রাইস। এই বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি, সুমন ইটস রাইস, এখানে কিন্তু একটি মাত্র অবজেক্ট আছে। সেই অবজেক্টটা কি আছে? সেই অবজেক্টটা হচ্ছে এই যে সুমন ইটস রাইস। এই রাইসটা কিন্তু এখানে সরাসরি, এই যে বস্তুবাচক অবজেক্ট হলে তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। আমি আপনাকে ডিরেক্ট অবজেক্ট দেখানোর জন্য এই বাক্যটা লিখেছি, সুমন ইটস রাইস। সুমন ইটস রাইস, SUM হয়ে গেছে। সুমন ইটস রাইস। তো এখানে আমরা শিখলাম কি, একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, আর যেটা ডিরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। উপরের বাক্যের মি হচ্ছে ইনডিরেক্ট এবং ফেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। মোর এক্সাম্পলে দেখবো আমরা আইট রাইস। এখানে কি লিখলাম? আইট রাইস। হি রিডস আ বুক, হি রিডস আ বুক। এখানে বুক, রাইস এবং পরের বাক্য কি রয়েছে? দে টোল্ড মি দ্য রিয়েল স্টোরি। এই দ্য রিয়েল স্টোরি, এটা টোটাল, এটা কিন্তু আমার এখানে অবজেক্ট। অর্থাৎ এটাও কিন্তু এখানে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট হলেই মনে করবেন সেটি ডিরেক্ট অবজেক্ট। আর অবজেক্টের জায়গায় কোনো যদি ব্যক্তি থাকে তাহলে সেটি ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমরা একটা বাক্য দেখে এসেছি, হি গেভ মি আ পেন। এখানে মিটা একটা অবজেক্ট এবং এই মি যে অবজেক্ট এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। দেখছেন বিষয়টা কত সহজ হয়ে গেল। তাহলে আমরা এখানে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে ফেললাম। অবজেক্ট কিন্তু মূলত দুই প্রকার, অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট।
উপরের বাক্যের মি হচ্ছে ইনডিরেক্ট এবং পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দেখেন এখানে আমি বড় করে লিখে দিয়েছি সুমন ইটস রাইস। তো এখানে রাইসটা হচ্ছে আমার যেহেতু বস্তুবাচক, এই জন্য এটিকে বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি বলা হচ্ছে বলেন? ডিরেক্ট অবজেক্ট। তারপরে আছে দেখেন পরের বাক্যটা আমরা যদি একটু খেয়াল করি, যেমন দি টিচার, দি টিচার হেল্পড আস। তো যেহেতু এখানে আস মানে হচ্ছে প্রাণীবাচক, আস মানে উই থেকে এসেছে আস, অর্থাৎ আমরা হচ্ছে, আমাদের প্রাণ আছে, আমরা মানুষ। তো প্রাণীবাচক অবজেক্ট এই যেখানে বলেছে যদি ব্যক্তিবাচক হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে এখানে আসটা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট। আপনাকে যদি আমি বলি যে প্লিজ আপনি বলেন তো এখানে দি টিচার হেল্পড আস, এই আসটা কোন অবজেক্ট, তো আপনি এখানে বলবেন যে এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমি যদি বলি কেন, আপনি বলবেন এটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, সরি, ব্যক্তিবাচক অবজেক্ট হলে ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক। হ্যাঁ, যেমন এখানে ফিশ, এই ফিশটা কি অবজেক্ট? এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট। কেন ডিরেক্ট অবজেক্ট? কারণ আমরা এখানে পড়েছি যে বস্তুবাচক হলে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা কি করতে পারি, এখানে ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে, এই যে এখানে সুন্দর করে এই ব্যাখ্যাটা বুঝাই দিয়েছে, ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। এই বাক্যটা আমরা মুখস্থ করে ফেলবো। ভার্বকে হুম, হুম মানে কি, কাকে, হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, এবং কি অর্থাৎ হট দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট বা বস্তুগত অবজেক্ট পাওয়া যায়। তো এখানে আমরা জেনে ফেললাম ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অথবা ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, এবং হট বা কি দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। কমপ্লিমেন্ট বা পরিপূরক, কমপ্লিমেন্ট বা পরিপূরক, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। এই যে এখানে বলেছে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, আমরা এটা জেনে ফেললাম। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক সেন্টেন্সে সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করার জন্য অথবা সাবজেক্টের পূর্ণতার জন্য, মানে পরিপূর্ণ করার জন্য যে শব্দ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। এই বাক্যটা আপনি একটু পড়ে ফেলেন আবার, এখানে কি বলছে। হ্যাঁ, তাকে কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক সেন্টেন্সে সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করার জন্য অথবা সাবজেক্টের পূর্ণতার জন্য যে শব্দ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। তাকে কি বলে বলেন তো? কমপ্লিমেন্ট বলে। ফর এক্সাম্পল, রহিম ইজ আ ফার্মার, করিম ওয়াজ আ টিচার, শি ইজ হ্যাপি, আই অ্যাম এ ডক্টর, রুমা উইল বি অ্যান অফিসার, হি বিকেম এ ইউটিউবার, হি বিকেম আ ইউটিউবার। আমরা একটু দেখি, মূলত কমপ্লিমেন্ট চেনার একটি সহজ উপায় হচ্ছে সাবজেক্টে থাকে অবজেক্টেও সেই একই ব্যক্তি বা বিষয় সম্পর্কে কথা বলা হয়, অর্থাৎ যে সাবজেক্ট সেই হচ্ছে অবজেক্ট। এখানে আপনাকে একটু বুঝাই দিই। এখানে বলছে যে রহিম ইজ এ ফার্মার, এখানে ফার্মার কে? ওই রহিম, অর্থাৎ রহিমও যে, ফার্মারও সে। আবার এই দ্বিতীয় বাক্য দেখি, দেখেন খুব বিষয় সহজগুলা খুবই সহজ, আমরা হয়তো এতদিন জানিনি এই জন্য আমাদের কাছে কঠিন, একবার করে জেনে যাবেন দেখবেন সহজ হয়ে গেছে, অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। করিম ওয়াজ এ টিচার, করিম একজন শিক্ষক ছিলেন। এখানে কে শিক্ষক ছিলেন? করিম। তার মানে যে করিম, অর্থ কি দাঁড়ালো? যে করিম সেই শিক্ষক। হ্যাঁ, সেই টিচার, সরি সেই টিচার। রহিমও যে, কৃষকও সে, ফার্মার। শি ইজ হ্যাপি, এখানে শিও যে, হ্যাপিও সে। আই অ্যাম এ ডক্টর, এখানে ডক্টর কে? আই। তার মানে আইও যে, ওই ডক্টরও সে। তাই এখানে কি বলছে, এখানে সংজ্ঞাটা দেখেন, এখানে বলছে মূলত কমপ্লিমেন্ট চেনার একটি সহজ উপায় হচ্ছে যে, উপায় হচ্ছে যে সাবজেক্ট সেই হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্ট, অর্থাৎ একই ব্যক্তি বা বিষয় সম্পর্কে কথা বলা হয়, অর্থাৎ সাবজেক্টও যে, অবজেক্টও সে। অর্থাৎ এখানে দেখেন ব্যাখ্যা দিয়েছে, এখানে রহিম সমান সমান এ ফার্মার, অর্থাৎ যে রহিম সেই হচ্ছে কৃষক, যে করিম সেই শিক্ষক, যে হচ্ছে সি সেই হ্যাপি। এই বাক্যে রয়েছে সি ইজ হ্যাপি, এখানে সিও যে, হ্যাপিও, মানে এখানে সুখী কে? সি। অর্থাৎ যে হচ্ছে হ্যাপি সেই হচ্ছে সুখী। তারপর আমরা একটু দেখি, তাহলে আমরা মনে রাখবো যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই বিষয়, ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়, এবং মূলত যে সেন্টেন্সের ভার্ব গুলো বি ভার্ব থাকে, এবং সেই বি ভার্বই হচ্ছে মেইন ভার্ব হিসেবে আরো কিছু লিঙ্কিং ভার্ব সেন্টেন্সে আসে, তাকে কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ এখানে কি বলছে, তাহলে আমরা মনে রাখবো সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই বিষয় বা ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়, এবং মূলত যে সেন্টেন্সের ভার্ব গুলো বি ভার্ব থাকে, এখানে প্রত্যেকটা বি ভার্ব আছে। দেখেন বি ভার্ব কি জানেন? ওই যে অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, এই আটটি হচ্ছে বি ভার্ব। তো এখানে দেখেন রহিম ইজ এ ফার্মার, এই যে একটা ইজ রয়েছে,
করিম ওয়াজ এ টিচার, এই যে ওয়াজ আছে, এইগুলোকে বলা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের ভিতরে ছদ্মবেশ ধারণ করে অনেকগুলো ভার্ব লুকিয়ে থাকে, সেগুলো কি কি? বি নিজে একটা ভার্ব, এম, ইজ, আর, এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়্যার, আরো আছে বি, বিন, বিং, অর্থাৎ এইগুলা হচ্ছে বি ভার্ব। তাই এখানে বলছে যে বি ভার্বই মেইন ভার্ব হিসেবে আরো কিছু লিঙ্কিং ভার্ব সেন্টেন্সে বসে, তাকে কমপ্লিমেন্ট বলে। আচ্ছা, কমপ্লিমেন্ট দুই প্রকার, যেমন আমরা শিখেছি, উপরে দেখেছি অবজেক্ট দুই প্রকার, এখানেও কিন্তু আমরা জানবো কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার। সেই দুই প্রকার কি কি? একটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটি আছে অবজেক্ট কমপ্লিমেন্ট। হেয়ার ইউ ক্যান সি সাবজেক্ট কমপ্লিমেন্ট এন্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ বিষয়টা আমরা খুব ভালো করে দেখবো, খুব মজার সঙ্গে আমরা শিখবো, দেখবেন আপনার কখনো কোনোদিন এই জায়গাটার ভুল হবে না। সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনো অ্যাজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে বোঝায়। সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনো অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে বোঝায়, যা কোনো লিঙ্কিং ভার্বের পরে বসে। দেখেন আবার একটু পড়ি, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে কোনো অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউনকে বোঝায়, যা কোনো লিঙ্কিং ভার্বের পরে বসে। হ্যাঁ, কিসের পরে বসে? লিঙ্কিং ভার্বের পরে। দেখেন, এখন আমরা লিঙ্কিং ভার্বটা একটু দেখবো। লিঙ্কিং ভার্ব খুব সহজ, এই যে নোট এখানে লিখে দিয়েছে স্যার, সোহাগ স্যার যে কি লিখেছে, লিঙ্কিং ভার্ব মূলত বি ভার্বের যে কোনো ফর্ম। দেখেন যেগুলো আপনাকে কেবল আমি বলেছি, বি ভার্বের ভিতরে ছদ্মবেশ ধারণ করে অনেকগুলো ভার্ব লুকানো থাকে, যেমন কি কি? অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার। আবার এই বি স্বয়ং নিজেই একটা ভার্ব, এই বি, ই, বি এটা নিজেই একটা ভার্ব। তারপরে রয়েছে বিন, বি ডাবল ই এন, এটার উচ্চারণ হবে বয়রস্যি দন্তন্য, বিন। আরেকটি রয়েছে বিং, বয়রস্যি অনুস্বর, যেমন বিই, আইএনজি। এবং এগুলো ছাড়া কিছু সাধারণ ভার্ব থাকে, যেগুলো বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, যেমন এস ডাবল এম, সিম, ফিল, লাইক, বিকাম, টেস্ট, অ্যাপিয়ার, লুক, স্মেল, এটসেট্রা। এই শব্দগুলো যদি ভার্ব হিসেবে বসে, তাহলে সেটি সাবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়। তাকে কি বলে বলেন তো? সাবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়। অর্থাৎ আপনি মনে রাখবেন, বি ভার্ব মূলত এই যে আটটি ভার্ব রয়েছে, অ্যামিজার, ওয়াজয়ার, বি, বিন, বিং, এবং এই বি ভার্বের পরিবর্তে কিছু ভার্ব বসানো যায়, যেমন সিম, ফিল, লাইক, বিকাম, টেস্ট, অ্যাপিয়ার, লুক, স্মেল, এটসেট্রা। এগুলো কিন্তু বি ভার্ব হিসেবে বসতে পারে এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয় তখন। তো এইখানে আমরা জেনেছি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তো সাবজেক্ট কমপ্লিমেন্ট কি কি থাকে আমরা জেনে গেছি, বি ভার্বের ভিতরে এই জিনিসগুলো থাকে, আর কখনো সিম, ফিল, লাইক, বিকাম, টেস্ট, অ্যাপিয়ার, লুক, স্মেল এইগুলা থাকে। এগুলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটি কি আছে? আরেকটি আছে দেখেন অবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটি কি আছে বলেন? অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা আমরা একটু ভালো করে চিনি। যেসব নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে তাকে মডিফাই করে, তাদেরকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। জায়গাটা আমি একটু সুন্দর করে ক্লিয়ার করি। যেসব নাউন বা অ্যাডজেক্টিভ, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণযুক্ত শব্দ। অর্থাৎ যেসব নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দের একটি অর্থ প্রকাশ করবে। তাই বলছে যেসব নাউন বা অ্যাডজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে, ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে এদেরকে মডিফাই করে, মানে বিশেষায়িত করে, তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। আমরা একটু উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। তারপর কি আছে? আই কেপ্ট হার হ্যাপি। এখানে এখানে আপনি এই জিনিসটা একটু খেয়াল করবেন, ক্যাপ্টেন এবং হ্যাপি, ক্যাপ্টেন এবং হ্যাপি দুটো জায়গায় একটু খেয়াল করেন ভালো করে। হ্যাপি, এই যে শুধু এইটুকু আমরা দেখবো, ক্যাপ্টেন এবং হ্যাপি। তো এখানে কি দাঁড়ালো? যেসব নাউন বা অ্যাজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে, দেখেন এইখানে একটা অবজেক্ট বসেছে হিম, এই বাক্যে উই মেড হিম, এই হিম কিন্তু এখানে অবজেক্ট। আরেকটি আছে কি? আই কেপ্ট হার, এই হার কিন্তু অবজেক্ট। তো এই হিমের পরে কি বসেছে? ক্যাপ্টেন। আর হারের পরে কি বসেছে? হ্যাপি। হারের পরে কি বসেছে? হ্যাপি। তাই এখানে বলছে যে সব নাউন বা অ্যাডজেক্টিভ, কোনো ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ বা ফ্রেজ কোনো ইনডিরেক্ট অবজেক্টের পরে বসে, এই দেখেন ইনডিরেক্ট অবজেক্ট, হিম, হার, এই অবজেক্টের পরে বসে এদেরকে মডিফাই করে। মডিফাই মানে কি? একটু বিশেষ তথ্য দেয় বা বিশেষায়িত করে, ওই জিনিসটাকে একটু বেশি উজ্জ্বল করে তোলে, তখন তাদেরকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন কিন্তু নাউন। আই কেপ্ট হার হ্যাপি, এর অর্থ কি? আই কেপ্ট হার হ্যাপি,
আমি তাকে সুখী করে রেখেছিলাম বা আমি তাকে সুখী করেছিলাম। তো এই হ্যাপি কিন্তু এখানে অ্যাজেক্টিভ। আর উপরের এই ক্যাপ্টেন কি, এটা কিন্তু নাউন। তাই বলছে যে এখানে এই যে হিম এবং হার, এরপরে অতিরিক্ত যে বিষয়টুকু বসেছে ক্যাপ্টেন এবং হ্যাপি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ কোন অবজেক্ট মানে হচ্ছে কর্ম, কর্ম সম্পূরক। এর বাংলা হচ্ছে কর্ম সম্পূরক। এখানে উই মেড হিম, আচ্ছা এইটুক যদি বলি উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম। কি তৈরি করেছিলাম? ক্যাপ্টেন। তারপরে লিখলাম আই কেপ্ট হার, আমি তাকে রেখেছিলাম। কিপ মানে রাখা, আর কেপ্ট এর ভি টু হচ্ছে কেপ্ট। আপনাকে কিছু আমি ভার্বের ফাইল দিব, স্যার তৈরি করেছেন, যেগুলো 200টা ভার্ব ফর্ম। যেমন এই কেপ্ট কোথা থেকে এসেছে? কেপ্ট এসেছে কিপ থেকে। এটাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, ডেরিভেশন অফ ওয়ার্ডস। এই কনজুগেশন আর ভার্বের একটা শীট পাঠিয়ে দিবে, এগুলো মুখস্থ করবেন। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু এটা যদি আমি পাস্ট টেন্সে বলি, আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? তখন হবে ইট আর থাকবে না, তখন ইটের ফার্স্ট ফর্ম চলে আসবে এট। ইট এর ফার্স্ট ফর্ম চলে আসবে এট। অর্থাৎ আই এট রাইস, আই এট রাইস। যদি বলা হয় আমি, যদি বলা হয় আমি ভাত খাইয়াছি, এই মাত্র ভাত খেয়েছি, তখন কি হবে? তখন হবে ইটও থাকবে না, এটও থাকবে না, তখন এদের একটা ভি থ্রি ফর্ম আছে, যেটাকে পাস্ট পার্টিসিপেল ফর্ম বলা হয়। ইট এট ইটেন, তখন হবে আই হ্যাভ ইটেন রাইস। তো এই যে এক জায়গায় ইট বসালাম, এক জায়গায় এট বসালাম, আর এক জায়গায় ইটেন বসালাম, এটাকে হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বলে। ভার্বের যে বিভিন্ন পরিবর্তন, এই ভার্বের ফর্ম গুলো আপনাকে একেবারে সর্বপ্রথমে মুখস্থ করতে হবে। এর একটা ফাইল পাঠিয়ে দিব, আস্তে আস্তে প্রতিদিন 5টা 10টা করে মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, এইখানে এই যে অতিরিক্ত তথ্য দিল অবজেক্ট সম্পর্কে, ক্যাপ্টেন এবং হ্যাপি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট কি মোটামুটি বুঝতে পেরেছেন? অবশ্যই। প্রত্যেকটা জিনিস দেখেন আমি যেভাবে বুঝাচ্ছি, আমার মনে হয় এর থেকে সহজ করে বুঝানো কতটা সম্ভব আমার জানা নেই। তো একেবারে সহজ ভাবে আপনার মাথায় শেয়ার ইট দিয়ে দেওয়ার মতো আমি দিয়ে দিচ্ছি, আপনি শুধু ক্যাচ করে নেবেন এবং এই ফাইলগুলো পরবর্তী সময় একটু দেখবেন। আচ্ছা, এখানে আছে দেখেন অ্যাডভার্বিয়ালস। এখানে আমরা যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস হচ্ছে কোন সেন্টেন্সের ভার্বকে যখন, কখন, কোথায়, কিভাবে, কতবার, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল। জায়গাটা আপনি ক্লিয়ার হতে পারেননি, আমি একটু আরেকটু ক্লিয়ার করি। অ্যাডভার্বিয়াল, দেখেন আমি আজকে ক্লাসটা শুরু করার প্রথমেই আপনাকে অ্যাডভার্ব সম্পর্কে কিছু কথা বলেছি। তো সেই অ্যাডভার্বিয়ালসটা আমরা আরেকটু এখানে ভালো করে জানবো, অ্যাডভার্বিয়ালস কি, কেন। হিয়ার ইউ ক্যান সি, অ্যাডভার্বিয়াল হচ্ছে কোন সেন্টেন্সের ভার্বকে যখন, কোথায়, কখন, কিভাবে, কতবার, কেন দ্বারা প্রশ্ন করা হয়, প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। যেমন হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, হাউ অফেন মানে কেন, কতবার, হোয়াই মানে, হোয়াই মানে কেন দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্বিয়ালস। আমরা একটু অ্যাডভার্বিয়ালস কেমন হয় এক্সাম্পলটা দেখে আসি। এখানে একটা সেন্টেন্স রয়েছে, রুমা গেভ রূপা, অর্থাৎ রুমা, রহিম, রহিম গেভ রূপা। পড়ে ফেলেন, এটা পড়েন, পড়েন, আপনি তো পড়তে পারেন, পড়েন। ধন্যবাদ। এখানে কি বললাম? হুম হুম, এখানে বলেছি যে রহিম গেভ রূপা, রহিম রূপাকে দিয়েছিল। কি দিয়েছিল? আ রোজ, আ রোজ, একটি গোলাপ ফুল দিয়েছিল। উইথ প্লিজার, আনন্দের সাথে। এট দা পার্ক, কোথায় দিয়েছিল? পার্কে। দেখেন এখানে আমার কিন্তু এই যে রয়েছে যে কোথায়, কখন, কিভাবে, আমরা কিন্তু সব পেয়ে যাচ্ছি। এট দা পার্ক, পার্কে দিয়েছিল। কখন দিয়েছিল? ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং অর্থাৎ সন্ধ্যায়। কেন দিয়েছিল? টু মেট উইথ হার, তার সাথে দেখা করার জন্য। আচ্ছা, এইবার আমরা চলে আসি এই সেন্টেন্সে উইথ প্লিজার শব্দটি গেভ ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে, হাউ দ্বারা প্রশ্ন করে। এট দ্য পার্ক শব্দটি হোয়ার দ্বারা প্রশ্ন করে, কোথায় দিয়েছিল? পার্কে দিয়েছিল। কোথায় দিয়েছিল? পার্কে দিয়েছিল। আচ্ছা, ইন দা ইভিনিং শব্দটি হোয়েন দ্বারা প্রশ্ন করে, কখন দিয়েছিল? ইন দা ইভিনিং। কখন দিয়েছিল? ইন দা ইভিনিং। এবং টু, এবং টু মিট উইথ হার, এই শব্দটি প্রশ্ন করে ওয়াই দ্বারা, সে কেন দিয়েছিল? তার সাথে
সাক্ষাৎ করার জন্য। কেন দিয়েছিল? তার সাথে সাক্ষাৎ করার জন্য। তো এইভাবে তো এইভাবে যে কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহার অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করে। এই বাক্যটা যদি শুধু আমি এইটুক রেখে দিতাম কেমন হতো দেখেন তো। আমি যদি শুধু এইটুক রেখে দিতাম, রহিম গেভ রূপা এ রোজ, আমি শুধু এইটুক বলবো যে রহিম রূপাকে একটি গোলাপ ফুল দিয়েছিল। রহিম গেভ রূপা আর রোজ, রহিম রূপাকে একটি গোলাপ ফুল দিয়েছিল। উইথ প্লিজার, আনন্দের সাথে। দেখেন বাক্যটা আস্তে আস্তে কিভাবে বড় করি। উইথ প্লিজার, আনন্দের সাথে। অ্যাট দা পার্ক, পার্কে। ইন দা ইভিনিং, সন্ধ্যায়। টু মিট উইথ হার। দেখছেন ছোট্ট একটা বাক্যকে কত বড় বাক্যে রূপান্তর করে ফেললাম। এগুলা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ কোথায়, কখন, কিভাবে, কতবার, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যে উত্তর বের করা হয়, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্বিয়াল। তো আমরা এখানে আজকে কি কি শিখলাম? আজকে আমরা অনেক বিষয় কিন্তু একবারে সামান্য সময়ের ভিতরে খুব ক্লিয়ার ভাবে আমরা একটা ধারণা নিয়েছি। আমাদের চ্যাপ্টার নেম হচ্ছে কম্পোনেন্ট অফ সেন্টেন্স। আমার কথাগুলো হয়তো আপনার মাথায় একবার আঠার মতো লেগে থাকবে। একবার প্রাইমারি লেভেলে ঠিক 6-7 এর স্টুডেন্টদের যেভাবে বোঝানো হয় আপনাকে সেইভাবে বুঝিয়ে দিলাম, এবং এই জায়গাটা আপনার কোনোদিন আর ভুল হবে না। আর আমার এই ভিডিওটা একটু দেখবেন এবং পিডিএফও পাঠিয়ে দিব, এগুলো একটু দেখবেন। দেখবেন যে আপনার যত সমস্যা ছিল সাবজেক্ট ভার্ব, তারপরে অ্যাডভার্বিয়ালস, এই যে এখানে দেখিয়েছি যেমন কি দেখেছিলাম, অবজেক্ট বা কর্ম। এই অবজেক্ট বা কর্ম দুই প্রকার, ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। তারপরে এখানে দেখিয়েছি যে সাবজেক্ট, সাবজেক্টের প্রত্যেকটা বিষয় এখানে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি। তারপরে আবার কি দেখলাম যেন এখানে, এখানে এসে দেখেছি যে এই যে কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই কমপ্লিমেন্টের যে বিষয়, কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। এই বিষয়গুলো আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। এবং এটা নিয়ে যদি বলেন যে আবারও একটু দেখবেন, তো আপনি ওই রেকর্ড ক্লাসটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা সর্বশেষ যে বিষয়টা দেখেছি সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। সেটাকে কি বলা হচ্ছে বলেন? অ্যাডভার্বিয়ালস। এই অ্যাডভার্বিয়ালস কি করা হয়? আপনি যখন কথা বলবেন ফরেনারদের সঙ্গে, তখন আপনার মুখের ভিতরে থেকে ইংরেজি কথা মোটে ফুরাবেই না, কখনো ফুরাবে না, সারাদিন আপনি বলতে পারবেন। কি করতে হবে? অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা একটু ভালো করে জানতে হবে। তো আমরা এখানে আরো একটা বিষয় দেখবো আজকে, সেটা হচ্ছে নাম্বার, জেন্ডার অ্যান্ড কেস। এখানে চ্যাপ্টারটা অনেক বড়, তো আমরা যতদূর পারি, আমরা এখন 47 বাজে, আজকে 55 বা জাস্ট 3টায় শেষ করে দিব। তো যতক্ষণ সময় আছে আমরা দেখতে থাকি, 15 মিনিট আর একটু পড়বো। চ্যাপ্টার 5, এটাকে বলা হচ্ছে নাম্বার, জেন্ডার অ্যান্ড কেস। নাম্বার মানে সংখ্যা, জেন্ডার মানে হচ্ছে কি বলেন তো, লিঙ্গ, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, অ্যান্ড কেস, কেস মানে হচ্ছে কারক। আমরা বাংলায় যেমন কারক পড়েছিলাম না, কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এখানেও কিন্তু সেই কারক রয়েছে। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে নাম্বার। আমরা কি দেখবো বলেন তো? নাম্বার। নাম্বারের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। কথা শুনতে পারছেন? আচ্ছা, দেখেন, নাম্বারের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। সংখ্যা কথা কি ক্লিয়ার যায় না কাটা কাটা? আচ্ছা, নাম্বার মানে হচ্ছে বচন বা সংখ্যা। নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। কাকে বোঝায়? সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থানকে বোঝায়, তাকে নাম্বার বা বচন বলে। একমাত্রিক আর বহুমাত্রিক কেমন এই বিষয়টা? একমাত্রিক আর বহুমাত্রিক অর্থ হচ্ছে কি, যেমন আমি যদি বলি আমার কাছে একটি কলম আছে, তো এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর আমি যদি বলি আমার কাছে অনেকগুলো কলম আছে, ওই অনেকগুলোর নিচে লাল কালিতে দাগ দিলাম, ওইটাকে বলা হবে বহুমাত্রিক, অর্থাৎ বহু বচন। আর ইউ ক্লিয়ার? দেখেন, এখানে নাম্বার বা বচন, নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয়, তাকে নাম্বার বা বচন বলে। টাইপস অফ নাম্বার। নাম্বার কয় ধরনের হয়? নাম্বার সাধারণত দুই প্রকার হয়। নাম্বার সাধারণত দুই প্রকার হয়, যথা সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একক মাত্রাকে বোঝায়, তাকে সিঙ্গুলার নাম্বার বলে। ওই যে আমি বলেছি আমার একটি কলম আছে, তার একটি কুকুর আছে, তার একটি বিড়াল আছে, এই একটি যখন বোঝাবে তখন সিঙ্গুলার নাম্বার। দেখেন এক্সাম্পল দিয়েছে, পেন, টেবিল, ক্যাট, ডগ, বুক, এটসেট্রা। এটসেট্রা মানে ইত্যাদি। প্লুরাল নাম্বার কি? যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থানকে বোঝায়, তাকে প্লুরাল নাম্বার বা প্লুরাল বহুবচন বলে। তাকে কোন বচন বলে? বহুবচন বলে। ফর এক্সাম্পল,
পেন্স। দেখেন আমার প্রথমে ছিল কি পেন, এইখানে আপনি একটু লক্ষ্য করবেন, প্রথমে ছিল পেন, আর এই পরের গুলো দেখবেন সব কিন্তু এখানে প্লুরাল করে ফেলেছি, প্রত্যেকটা এখানে প্লুরাল করেছি। কেমন? পেন্স, টেবিলস, ক্যাটস, ডগস, বুকস, এটসেট্রা। ঠিক আছে? এগুলো আপনি যখন অনুসরণ সময় একটু দেখবেন, একটু আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল অতি সহজ জিনিস আরো সহজ করে দেখে ফেললাম। অর্থাৎ প্লুরাল নাম্বার কি বলছে? যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে বা বহুবচন বলে। আমরা এগুলো তো বাংলা ব্যাকরণে পড়েছিলাম, যে সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। তারপর দেখেন, সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার কিছু নিয়ম রয়েছে। আমাদের এখন সংজ্ঞাটা তো আমরা শিখে ফেললাম, এখন আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে এইটা। মূল বিষয়বস্তু কোনটা? এইটা, সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম। সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম। রুল ওয়ান। রুল ওয়ান, একেবারে প্রথম যে রুলটা রয়েছে, খুব সহজ একটি রুল, অত্যন্ত সুন্দর করে আপনাকে দেখাই দিব। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। আমরা আমাদের ইংলিশ অ্যালফাবেটে যে এস আছে, সেই এস যোগ করে সিঙ্গুলারের সাথে এস যোগ করে প্লুরাল করব। কিভাবে করব? সিঙ্গুলার রয়েছে বাম পাশে, ডান পাশে রয়েছে প্লুরাল। কাউ, সিওডব্লিউ, খাউ। এরপরে এস যোগ করেছি খাউজ, বিও ওয়াই, বয়। এরপরে শুধু এস যোগ করেছি বয়েজ, GIRL, গার্ল। এর সঙ্গে এস যোগ করেছি গার্লস। এর সাথে কি যোগ করেছি? এস, গার্লস। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, সিঙ্গুলার নাউনের শেষে এস, এস, এইচ, এক্স বা জেড থাকলে এবং শেষের সিএইচ এর উচ্চারণ চ এর মতো হলে ওই নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, শেষের উচ্চারণ চ এর মতো হবে। এইটা আবার কেমন? যেমন বাস বা একা চ, শেষে চ উচ্চারণ এসে যায়। বক্স, ডান্স, ইন্স। ইন্স মানে হচ্ছে ইঞ্চি, তো এখানে ইনসেস, বাসেস, বক্সেস। তো আমরা রুলটা আরেকটু দেখি। রুল টু। রুল টু তে কি বলছে? রুল টু তে বলছে সিঙ্গুলার নাউনের শেষে এই লেখাগুলো থাকা লাগবে, এই অক্ষরগুলো কি কি? এস, এস, এইচ, এক্স বা জেড থাকলে এবং শব্দের শেষে সিএইচ এর উচ্চারণ চ এর মতো হবে, তাহলে ওই নাউনের শেষে আমরা কি যোগ করব? ইএস। এই ইএস যোগ করে আমরা প্লুরাল করব। আমরা কি করব? প্লুরাল করব। খুব ইজি একটা নিয়ম। তো কি হলো? বাস, বাসেস, বক্স, বক্সেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, ইন্স, ইন্স, ইনসেস। আচ্ছা, আমরা এটার একটু ব্যতিক্রম দেখবো। এইটা একটু ব্যতিক্রম দেখেন, স্যার এখানে যে রুলগুলা অ্যারেঞ্জ করেছে খুব মানে ইম্পর্টেন্ট। এই রুলগুলার বাইরে থেকে কিন্তু আর বেশি একটা রুল পড়া লাগে না। বিভিন্ন জব পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় কিন্তু আমি দেখেছি এখান থেকে কোশ্চেন করা হয়। তো আমরা যে রুলটা পড়লাম, এই রুলের একটা ব্যতিক্রম রুলটা কিন্তু আমি এখানে দেখি। সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ এর উচ্চারণ চ এর মতো না হয়ে, এতক্ষণ আমরা দেখেছি যে শব্দের শেষে সিএইচ এর উচ্চারণ চ এর মতো হবে, কিন্তু এখন কি হবে? সিএইচ এর উচ্চারণ চ এর মতো না হয়ে ক এর মতো হবে। ক, ক এর মতো হলে ইএস যোগ না হয়ে শুধুমাত্র এস যোগ হবে। এই রুলটা, এই নিয়মটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ এর উচ্চারণ চ এর মতো না হয়ে ক এর মতো হলে ইএস যোগ না হয়ে শুধুমাত্র এস যোগ হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করা। আমরা একটু উদাহরণ দেখি। যেমন স্টোমাক, এখানে কিন্তু সিএইচ আছে। আমাদের উপরেও দেখেন এখানে, যেমন এই যে INCH, ডান্স বানান DRENCH, কিন্তু এখানে সিএইচ এর উচ্চারণ হয়ে যাচ্ছিল চ, চ। কিন্তু এখানে, এখানে দেখেন স্টোমাক, এখানে শেষের উচ্চারণ হয়ে যাবে ক। এই ক এর মতো যখন হবে, তখন কিন্তু আমার ইএস যোগ না হয়ে শুধুমাত্র এস হবে। কেমন? যেমন স্টোমাক, স্টোমাক্স। তারপরে আছে, এটা কি? প্যারিয়াস, প্যাট্রিয়াস। অর্থাৎ এখানে এই যে প্যাট্রিয়া, এটার উচ্চারণ, এর উচ্চারণ কিন্তু স্টোমাক, অর্থাৎ এখানে চ না হয়ে যখন ক হবে, সেই ক এর উচ্চারণটা এখানে শুধু এস যুক্ত হবে। যেমন STOMACH, আর এরপরে STOMACH, শুধু এস হয়ে যাবে। আর এই উপরের যে রুলটা ছিল, এখানে সিএইচ এর উচ্চারণ চ হচ্ছিল, যেমন ব্রাঞ্চ, ব্রাঞ্চ। এরপরে কিন্তু ব্রাঞ্চেস, ই এর যোগ করতে হবে। তো আমরা রুল থ্রিটা যদি একটু দেখি, সিঙ্গুলার নাউনের শেষে বর্ণটি ও হলে, কি হলে? সিঙ্গুলার নাউনের শেষে একটি বর্ণ থাকবে ও। আমরা সঙ্গে সঙ্গে একটু উদাহরণ দেখে আসি। যেমন হিরো, HERO, হিরো। এই ও হলে এবং তার পূর্বে
বর্ণটি কনসোনেন্ট হলে, এই হিরো বানান কি, HERO, এর পূর্বের যে বর্ণটি রয়েছে আর, অর্থাৎ এটি হচ্ছে কনসোনেন্ট। আর আর কি কিন্তু কনসোনেন্ট, এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম ভায়োলেন্ট কনসোনেন্ট সম্পর্কে। তো এখানে বলছে সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোন্যান্ট হলে ওই নাউনের শেষে ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। একেবারে সহজ কথা বলেছে, অর্থাৎ এই ওয়ার্ডের শেষে ও থাকতে হবে, ও এর পর ও এর বাম পাশে একটি কনসোন্যান্ট লেটার থাকলে ওই মূল শব্দের সঙ্গে ইএস যোগ করে প্লুরাল করা হয়। এটা কিভাবে করা হয়? যেমন হিরো, হিরোস; নিগ্রো, নিগ্রোস; কার্গো, কার্গোস; কার্গো, কার্গোস; নিগ্রো, নিগ্রোস; হিরো, হিরোস। প্রত্যেকটা আপনি মিলাই দেখেন, শেষ বর্ণ রয়েছে ও এবং ও এর বাম পার্শ্বে লেটারটি রয়েছে কনসোনেন্ট। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। খুব সুন্দর সুন্দর রুল কিন্তু স্যার এখানে দিয়েছে, এর থেকে সহজভাবে কিন্তু এই বিষয়গুলো দেখানো প্রায় অসম্ভব। তো আপনি এই বিষয়গুলো একটু দেখবেন এবং উচ্চারণগুলো একটু দেখবেন, আপনার অনেক অনেক কাজে দেবে। আপনার ইংলিশের যে সমস্যাগুলো ছিল সব দূর হয়ে যাবে। এখানে ব্যতিক্রম কিছু নিয়ম দেখে দেখেন। আমরা তো এতক্ষণ শিখলাম যে শব্দের শেষে যদি ও থাকে এবং তার পূর্বে যদি একটি কনসোনেন্ট থাকে ইএসটি যোগ হয়, কিন্তু আমরা একটু এর ব্যতিক্রম রুল দেখি। ব্যতিক্রম রুল কি আছে? কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এস যোগ করে প্লুরাল করা। যেমন দেখেন, ফটো, ফটো মানে হচ্ছে ছবি, ফটো বানান কি, PHOTO, PHOTO, ফটো। তো এখানে শেষ লেটার বা বর্ণটি রয়েছে ও এবং ও এর বাম পাশে একটি টি রয়েছে, যেটিকে বলা হচ্ছে কনসোনেন্ট। তো এখানে এই যে, কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এস যোগ করে প্লুরাল করা। যেমন ফটো, ফটোস; সোলো, সোলোস। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে। পিয়ানো, পিয়ানোস; ক্যান্টো, ক্যান্টোস। অর্থাৎ এই রুলগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। VBI রুল 4 আমরা একটু দেখি। রুল 4-এ কি বলছে? রুল 4-এ বলছে, রুল 4টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রুল 4টা দেখবেন, এখানে লেখা আছে সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। কি করতে হয়? শুধু সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। যেমন রেডিও, রেডিওস; কাকু, কাকুস। হ্যাঁ। তো এইখানে এখানে কি করতে হয়? এখানে আমরা করব যে সিঙ্গুলার নাউনের শেষে আমরা করেছি ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করা হয়। রেডিও, রেডিওস; কাকু, কাকুস। নিয়মটা মনে রাখবেন, সিঙ্গুলার নাউনের শেষে একটি লেটার বা বর্ণ থাকবে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে। যেমন এখানে রেডিও, রেডিও বানান কি, RADIO। অর্থাৎ ও শব্দটি রয়েছে ও লেটার এবং ও এর পূর্বে আরো একটি দেখেন এখানে ভায়োল রয়েছে, সেটি হচ্ছে আই। অর্থাৎ এখানে ভায়োল এবং কনসোনেন্ট সম্পর্কে একটু ভালো কনসেপশন থাকলেই হবে এবং এই রুলগুলা কি বলছে একটু মনে মনে রাখলে হবে। সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে ভায়াল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করা হয়। তো একদিনে যদি একই সঙ্গে মেলা রুল আমরা দেখে ফেলি তাহলে আমাদের মাথায় এগুলো নিতে পারবে না, অনেক সমস্যা, পূর্বের রুলগুলো ভুলে যাব। তো দ্যাটস all for today. See you in the next class and I will send you the PDF file. Okay, thank you.